সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে অনুষ্ঠানে জুলাই মাসের বিষয়ে ছাতা কাহিনী। আপনারা লিখেছেন maitrikatha@gmail.com, এই ঠিকানায় MAITREEKATH maitrikatha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানাতেও। আজ প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি শুরু করেছেন প্রশ্ন দিয়ে। মৌসুমী মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। বর্ষার ভরা মজলিসে ছাতা নিয়ে কথা হবে না তাই কখনো হয়? হয় নাই তো। সেই জন্যই তো বুধ সকালে আপনাদের জন্য বিষয় রেখেছে ছাতা কাহিনী। আপনি আরও লিখেছেন, তবে ছাতার সঙ্গে আমার কোন জন্মের বৈরিতা জানি না বাপু। লিকলিকে চেহারা, ছোটবেলায় কাঁধে বইয়ের ব্যাগের বোঝা আর ঢাউস একটা ছাতা সহ হেঁটে স্কুলে যাওয়ার দিনগুলো বড়ই বিরক্তিকর ছিল। ছাতা সঙ্গে থাকলে সুন্দরী বর্ষা ধারে কাছে ঘেঁষত না। ছাতা সঙ্গে নেই মানেই বৃষ্টি অবধারিত, কোমর বেঁধে একেবারে ঝেঁপে পড়বে। কলেজ জীবনে ফ্যাশনের ছোঁয়ায় হরেক কিসিমের স্টাইলিশ ফোল্ডিং ছাতার ব্যবহার শুরু। আড়ে বহরে এতই ছোট যে দিব্যি তারা পার্সে ঢুকে যায়। আদিক্ষেতার বহরে কত ছাতা যে হাতছাড়া হয়েছে তার ইয়ত্তা নেই। কিছুদিন আগের ঘটনা, ঝিরঝিরে বৃষ্টি, দোকান থেকে জিনিসপত্র কিনে তাড়াহুড়োতে সামনে খুলে রাখা ছাতাটা নিয়ে হনহন করে কিছুটা এগোতেই পেছন থেকে দিদি, ও বৌদি হাঁক ডাক। সেদিকে ভ্রুক্ষেপ না করায় একটি ছেলে দৌড়ে এসে পাশে দাঁড়ায়। ব্যাপারটা খোলসা হলো নিজের ছাতাটাকে ব্যাগের ভেতর উঁকি মারতে দেখে। লজ্জায় মন বলে, ধরনী দ্বিধা হও। মৌসুমী মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে লিখেছেন। দীপক রঞ্জন বসাক লিখেছেন উত্তর ঘোষপাড়া, চাকদহ, নদিয়া থেকে। ছাতার মাথা কথাটাতে ছাতার সঙ্গে মাথার একটা সুসম্পর্ক আছে বই কি। গ্রীষ্মের প্রখর সূর্যকিরণ, বর্ষার বাড়িধারা সব কিছু থেকে মাথাকে রক্ষা করে ছাতা। একদিন ব্যারাকপুর স্টেশনে দেখি যুবক যুবতী প্ল্যাটফর্ম শেডের নিচে ছাতা মাথায় দিয়ে টিফিন খাচ্ছে। কেন জানেন? প্ল্যাটফর্মের শেডের নিচে প্রচুর পাখি বসে। যদি তারা প্রকৃতির ডাকে সাড়া দেয় তবে টিফিন খাওয়া মাথায় উঠবে, তাই মাথায় ছাতা। এটাও ছাতার একটা উপকারিতা। আমার সহধর্মিনী একদিন রোদ থেকে ঘুরে এসে বলছে, হ্যাঁ গো, ঘোড়াটা হারিয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি দেখে উনি বললেন, আরে তোমার ছাতার ঘোড়া, মানে ছাতা খোলার পর যেটা দিয়ে লক করে রাখা হয় সেটা খুলে রাস্তায় পড়ে গেছে। অবশেষে সেই ছাতা নিয়ে গেলাম ছাতার ডাক্তারের কাছে। সেই ছাতায় নতুন ঘোড়া লাগাতে গিয়ে ডাক্তারবাবু বললেন, কাকু, কাঠের হাতলের ওই মস্ত দাদু ছাতার ঘোড়ার আস্তাবল তালাবন্ধ হয়ে গেছে, আপনি নতুন ছাতা কিনে নিন। কিন্তু আমি তো দম্বার পাত্র নই। ঘোড়ার বদলে আস্তাবলের তালার চাবি গুঁজে সেই পুরাতন বন্ধুকে শিরে ধারণ করে চলেছি। কারণ সে যে আমার বহুদিনের সঙ্গী, প্রায় 37 বছরের বন্ধু। সে রোদে জলে কত কষ্ট সহ্য করে আমার মাথাকে সুরক্ষিত করে রেখেছে। আবার কোনো কোনো সময় সে আমার পথ চলার লাঠি বন্ধুর কাজও করে। তাহলে বুঝুন এই ছাতা আমার কত কাছের, কত আপনজন। দীপক রঞ্জন বসাক, উত্তর ঘোষপাড়া, চাকদহ, নদিয়া থেকে লিখেছেন। ছাতা নিয়ে গৌরবের কাহিনীও আছে, যেমন শুভ্রা সামন্ত, বালিচাক, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। একটা ব্যাপারে গৌরব আছে আমার, বছরে অন্তত 2টো ছাতার পঞ্চত্ব প্রাপ্তি ঘটানোর। আমার কর্তা বলে আমি নাকি ঠিকমতো ছাতা ধরতেই জানি না। প্রতি বছর কালবৈশাখীর দিনে ফাঁকা স্কুল পথে বাতাসের ঝাপটে হাড়গোড় ভেঙে ছাতাগুলো সব রিটায়ার্ড হার্ট হয়ে ময়দান ছাড়ে। একবার একটা মজার ঘটনা ঘটেছিল। সদ্য সদ্য এই স্কুলে সহকারী শিক্ষিকা পদে যোগদান করেছি। জুলাই মাস, মাঝে মাঝে জোর বৃষ্টি হচ্ছে। আমার স্কুলে যাওয়ার 4 কিলোমিটার পথের শেষ হাফ কিলোমিটার ধান ক্ষেতের মাঝখান দিয়ে। আগের রাতে তুমুল বৃষ্টি হয়েছে, চারা, ধান গাছেরা সব জলের তলায়। জমি থেকে জল বের করার জন্য রাস্তা কেটে দিয়েছে গ্রামবাসী। তীব্র বেগে জল এপার ওপার করছে, সবাই লাফিয়ে পার হচ্ছে, মাথায় ছাতা আর অন্য হাতে ব্যাগ নিয়ে আমিও দিলাম লাফ। পায়ের এক পাটি জুতো খুলে পড়ল জলে। সঙ্গে সঙ্গে ছাতা দিয়ে জুতোটাকে টানতে গেলাম, হলো না,
ছাতা হাতছাড়া হয়ে ভেসে গেল জলের তোড়ে। জুতো ছাতার কি সখ্যতা! কিছুটা ভেসে গিয়ে জুতো ঢুকে পড়ল ফোটানো ছাতার কোলে। ঢুকেই যুগলে গান জুড়ে দিল, বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পান শীতরি, সঙ্গে কে কে যাবি আয়। হায় হায়, এখন কি করি উপায়? এদিক ওদিকে তাকাই, যদি কোনো ছাত্র আসে। হঠাৎ ষষ্ঠ শ্রেণীর গোপালের আবির্ভাব। চিন্তা করবেন না ম্যাডাম, আপনি দাঁড়ান বলে স্কুল ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়ে লাফিয়ে পড়ল জলে। সাঁতরে গিয়ে জুতো ছাতা জুটির টুঁটি চেপে ধরল। উঠে এসে বলল, আমি ভিজে গেছি, হেডমিসকে বলে ছুটি করিয়ে দেবেন তো? আমি বললাম, ছুটি দিলে বাড়ি ফিরে যাবি তো? ডাইনি বায়ে মাথা নেড়ে গোপাল বলল, না ম্যাডাম, ধান খেতে আরেকটু সাঁতার কাটবো। এবারে বোঝো ঠালা আমার অবস্থা। শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। খুব বুঝেছি আপনার অবস্থা। অলোকেশ পট্টনায়কের লেখা পড়ব পূর্ব বাসন্তী, বাসন্তী, দক্ষিণ 24 পরগনা থেকে। তখন সপ্তম শ্রেণীতে পড়ি। সে সময় আমি ছিলাম বন্ধুদের মধ্যে সর্বকনিষ্ঠ ও ছোটখাটো চেহারার, আর ওরা ছিল বয়সে বড়। ছুটির পর দল বেঁধে বাড়ির পথে। আমার ছাতাটি ছিল আমারই মতো ছোট। তখন তো বুঝতাম না কোনটা ছেলেদের আর কোনটা মেয়েদের ছাতা, তাই নিয়ে ওরা প্রায়ই খেপাত। সেদিন রাগেতে ছাতা দিয়ে যেই মেরেছি একজনকে, কাঠের বাঁটটা গেল ভেঙে। তখন তো স্টিলের বাঁট ছিল না। তবে কলেজে পড়াকালীন দীর্ঘ 1.5 ঘন্টা দুর্গম হাঁটা পথের গ্রীষ্ম বর্ষার সাথী ছিল লম্বা বাঁটওয়ালা ছাতা, যে ষাঁড় এবং সাপের হাত থেকে অনেকবার বাঁচিয়েছে। এরপর চাকরি একটা পেলাম। তখন ফোল্ডিং ছাতা কিনেছি, ব্যাগের মধ্যে সযত্নে রাখা আছে। ভিড় ট্রেনের মধ্যে এক ছিনতাইবাজ টেনে নিয়ে পাকসাকা স্টেশনে নেমে গেল। সে নেমেই হাসি মুখ করে ছাতাটা খুলে চলছে, আর আমি অসহায় অপলক নয়নে বলছি, আমার ছাতা, আমার ছাতা, ওই যে ওই ছিনতাইবাজের হাতে। কিন্তু ততক্ষণে তো ট্রেন ছেড়ে দিয়েছে। লিখেছেন আলোকেশ পট্টনায়ক, পূর্ব বাসন্তী, বাসন্তী, দক্ষিণ 24 পরগনা থেকে। সত্যি কি বেকুব হওয়া! দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল একেবারে। ভগবতী চরণ দত্ত, আপনি আমাদের লেখেন দত্তপাড়া, রাখালকুঠির, বাঁকুড়া থেকে। রোদ জলের হাত থেকে বাঁচতে আমরা ছাতা মাথায় দিই, কিন্তু মেষপালকদের দলে দেখেছি পাতায় তৈরি ছাতা মাথায় দিয়ে রোদ ঠান্ডা জল থেকে রেহাই পায়। দেবতাদের মাথায় উৎসবে ছাতা ধরা হয়। উপনয়নের পর যে ছাতা মাথায় ব্রহ্মচারী বেরিয়ে আসে তা তালপাতার তৈরি। দেবতার ছাতা নানা ধাতুর হয়, যেমন সোনার ছাতা, রূপোর ছাতা। তেমনি কাপড়ের ছাতা, রেশমের ছাতা। হোটেল ফুটপাতে টেবিল ছাতার তলায় বসে খাওয়া দাওয়া করা যায়। এখন আবার ভোটের সময় রাজনৈতিক দলের ছাপ দেওয়া ছাতাও দেখতে পাই। বিয়েবাড়িতে ফটো তুলতে ক্যামেরাম্যান রাত্রে ছাতা ব্যবহার করছেন। সার্কাসে রংবাহারি ছাতা মাথায় মেয়েরা নানা খেলা দেখায়। ছাতা ধরে তারের উপর ভারসাম্য রক্ষা করে। ছাতার বাঁট ধরে দৃষ্টি প্রতিবন্ধী রাস্তা পারাপার হয়। এদিকে প্রয়োজনে হাতিয়ার হয়ে ওঠে ছাতা। কখনো কুকুরের দিকে ছাতা নিয়ে তেড়ে যায় মানুষ। কিন্তু আগেকার জমকালো সেই সব ছাতা এখন কোথায়? এখন ন্যানো ছাতা হয়ে গেছে, ফোল্ডিং, অটোমেটিক, সুইচ টিপলে খোলা বন্ধ করা যায়। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ছাড়াও ছাতার আবশ্যিক ব্যবহার চোখ এড়াবে না আপনার। ছাতার নিচে শিশুকে শুইয়ে মা 100 দিনের মাটি কাটে, আবার ছাতার আড়ালে স্তন্যদান করায় শিশুকে। কিন্তু ছত্রবিয়োগ ঘটলে মনটা খারাপও হয় বুধ সকালে, বিশেষ করে যদি ওই ছাতা উপহারের হয়। ভগবতী চরণ দত্ত, দত্তপাড়া, রাখালকুঠির, বাঁকুড়া থেকে। একদম ঠিক বলেছেন। একে তো ছাতা হারালে বেজায় মন খারাপ, তার উপর উপহারের যে কোনো জিনিস হারালে মন খারাপ, তারপর যদি এই দুই একসঙ্গে হয়, উপহারের ছাতা, সত্যি বেজায় মন খারাপেরই ঘটনা ঘটে বই কি। এবারে আমার হাতে উঠে এলো মুনমুন পাত্রর লেখা ঘোলদি গরুই, পুরসুরা, হুগলি থেকে এসেছে। আমি যখন 2য় শ্রেণীতে পড়ি তখন আমার বাপি আমায় লাল, নীল, হলুদ রঙের একটি ছাতা কিনে দিয়েছিল। ছাতাতে একটি বাঁশি লাগানো ছিল, আর তাই স্কুলের অন্য ছেলেমেয়েদের আকর্ষণ ছিল ওটির প্রতি।
ছাতার মালিক হওয়ার জন্য নিজে মনে মনে খুব গর্ব অনুভব করতাম। অনেকেই সেই বাঁশিটি বাজাবে বলে আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসতো। আমার ভালোই লাগতো। তবে ছাতাটিকে ক্লাসে রাখতাম না, নিরাপত্তার জন্য অফিস ঘরে রেখে আসতাম। ক্লাসের মাঝে বাইরে থেকে দেখে আসতাম ঠিকঠাক আছে কিনা। একবার স্কুল থেকে ফেরার পথে ঝড়ে একটা শিক খুলে যায়। ছাতা খারাপ হয়ে গেছে বলে কাঁদতে থাকি। পরে ছাতা সারিয়ে এনে দেওয়া হয়। এমন অনেকবার হয়েছে যে বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছি, তবু ছাতা ব্যবহার করিনি, যদি আবার ভেঙে যায়। পরে প্রয়োজনে অনেক ছাতা কিনেছি, কিন্তু সেই প্রথম ব্যবহার করা ছাতা আমার কাছে অনেক আদরের। কিছুদিন আগে বাড়ির অপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে ছাতাটিকে দেখে নস্টালজিক হয়ে পড়লাম। লিখেছেন মুনমুন পাত্র, ঘোলদি গরুই, পুরসুরা, হুগলি থেকে। সত্যি কখনো কখনো এমন একটা বেরিয়ে পড়ে যে কেউ হয়তো প্রথম চাকরি পেয়ে কাউকে একটা ছাতা উপহার দিয়েছিলেন। অনেক দিনের অব্যবহারে সেটা এখন জীর্ণ শীর্ণ মনে পড়ে যায়, হ্যাঁ ওই সময় এই জিনিসটা পাওয়া গিয়েছিল। বা কখনো কোনো একটা ছাতা নিয়ে একটা বিশেষ কোথাও যাওয়ার অনুভূতি, তাও তো মনে পড়ে যায় আমাদের। আর সেসব মনে পড়ে ঘোর বর্ষার দিনেই। এবারে আপনাদের একটু মনে করাই অগাস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়ে। সে এক ঘোর বর্ষার দিনে নেমন্তন্ন করেছে কুটুম, না গেলেই নয়। আকাশটা পরিষ্কার দেখেই বেরোনো হয়েছিল, কিন্তু মাঝপথে বৃষ্টি নামল অঝোরে। অবশেষে যে রূপে পৌঁছানো গেল তাতে কুটুম তো আর চিনতেই পারে না। ওদিকে সেবার জলসা শুনে ফেরার ঘটনাটাই বা কম কি। অনেক কষ্ট করে 4টে টিকিট পেয়েছিল ছোটকা। বাড়ির ছোটদের ঘুম পাড়িয়ে ঠাকুমার কাছে রেখে জলসায় যাওয়া হলো সেজেগুজে। অনুষ্ঠান বন্ধ হয়নি, কিন্তু ফেরার পথে ঘোর দুর্যোগ, হুঙ্কার দেওয়া বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি। মাথা বাঁচাতে কোনো মতে একটা বাসে উঠে পড়া গেল বটে, কিন্তু সে বাসের গন্তব্য একেবারেই উল্টো দিকে। উদ্বেগ আর অস্বস্তি নিয়ে বাস গুমটিতেই কেটেছিল বর্ষা লাঞ্ছিত রাতটা। প্রিয় খেলোয়াড়কে দেখবে বলে সেবার পথে ভিড় জমিয়েছিল যে তরুণরা, তারা বর্ষার জাল ভেদ করে কাঙ্ক্ষিত মুখটাই দেখতে পায়নি। দিনে দুপুরে বর্ষায় সব ভেসে গেলে অলস চূড়ামণি বিজুর কাকা যে 4টে কই মাছ ধরে ফেলেছিল সেও কি ভুলে যাওয়ার ব্যাপার? বলে বাহুল্য, ঘনঘোর বর্ষার সব অভিজ্ঞতা না মজার নয়। দুঃখ বেদনার রেশও আছে এর মধ্যে, আছে বিয়োগ ব্যথার উৎস। নানা সুরে তৈরি হোক চিঠি। অগাস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, সে এক ঘোর বর্ষার দিনে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, MAITREEKATHA maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এবারে আমরা কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করব। লিখেছেন সুদেব মাল, খরসরাই, হুগলি থেকে। জগন্নাথ দে, জাঙ্গিপাড়া, হুগলি। অনেক 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 ধন্যবাদ। পূর্ব ডাকযোগে আসা অমল ভৌমিকের লেখা নাড়াদাড়ি তমলুক থেকে আপনি লিখেছেন, প্রিয় বুধ সকালে, বাসস্টপ থেকে মিনিট 5 দূরে আমার অফিস। ছুটির পরে আমি ও আমার এক সহকর্মী বাসস্টপের উদ্দেশ্যে হাঁটছি। আশ্বিনের শেষ দিক, হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি। আমার ব্যাগে ছিল ছাতা। ছাতার ফিতেটা খুলে যেই সুইচে হাত দিলাম, আমার হাত ছাড়িয়ে ছাতাটা 4-5 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। ভাগ্যিস পথচারীর গায়ে লাগিনি। দুদিকের দোকানের ক্রেতা বিক্রেতারা হাসতে লাগলো। লজ্জায় তো আমার মুখ লাল। আমি ছাতাটিকে মাটি থেকে তুলতে গিয়ে যেই স্পর্শ করেছি, অমনি ফটাস শব্দে ছাতা স্বমহিমায় খুলে গেল। সবাই তো জোরে জোরে হাসতে শুরু করে দিল। আর আমার অবস্থা, মানে ওখান থেকে পালাতে পারলে বাঁচি। এরপরে আরও একটি ঘটনা। তখন আমাদের গ্রামের রাস্তা মাটির, সময়টা বর্ষাকাল। মনে পড়ে শ্রাবণ মাসের শেষের দিকে, একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সন্ধে হয়েছে। আমি আর এক বন্ধু অজিত দুজনে বাড়ি ফিরছি। আমার হাতে টর্চ, অজিতের হাতে কাঠের ছাতা। টর্চ জ্বালতেই দেখা গেল হাত 3 দূরে
এক মাঝারি সাইজের শোল হিল হিল করে এগিয়ে যাচ্ছে। অজিতকে বললাম, আমি আলো দেখাচ্ছি, আর তুই ওই ছাতা দিয়ে খুব জোরে মাছের মাথায় আঘাত করবি, তাহলেই হবে। ছাতার ঘা মাথায় পড়ল না, ইঞ্চি দুয়েক দূরে সজোরে ধাক্কা। শোল লাফিয়ে পাশের ডোবায় ঝাঁপ দিল। এদিকে অজিতের ছাতা তো ভেঙে দুটুকরো। দুজনের হাসি আর থামে না আমাদের। অমল ভৌমিক নাড়াদারি তমলুক থেকে লিখেছেন, হাসি আমাদেরও থামছে না। শোল তো গেলই, ছাতাও গেল। শক্তিরঞ্জন ভৌমিক আপনার লেখা পড়ব। মহার সবং, পশ্চিম মেদিনীপুর থেকে আপনি লিখেছেন, লম্বা বাঁশের বাঁকা বাটের মোটা কালো সুতোর কাপড়ের ভারী ছাতা। ওটা বাবার ব্যবহারের। নানা কাজে কলকাতা যেতে হয়। কাঠের একটা মানানসই বাঁট লাগিয়ে জৌলুস ফিরিয়ে তাকে ছায়াসঙ্গী করে নিয়েছি। ইংরেজি সন 1974 সালের কথা। এমন এক নীল নবঘন আষাঢ় গগনের ঘনঘোর বরিশনে ভিজে সপসপে হয়ে টালিগঞ্জের ভাইয়ের বাসায় গিয়ে উঠেছি। ভাই তড়িঘড়ি করে দরজা খুলে শুকনো জামাকাপড় এগিয়ে দিতে দিতে বলল, এক্কেবারে ভিজে গেছো দেখছি, ছাতা খুলে মাথায় দিতে পারোনি, বুঝতে পারছি। ভাই তড়িঘড়ি করে দরজা খুলে শুকনো জামাকাপড় এগিয়ে দিতে দিতে বলল, ইস, এক্কেবারে ভিজে গেছো দেখছি, ছাতা খুলে মাথায় দিতে পারোনি, সে তো বুঝতেই পারছি। কলকাতা ভিড়ভাট্টার ব্যস্ত সহ ছাতা মাথায় দিয়ে কি আর মাদুরঝোলা ট্রামে বাসে করা যায় রে? যাকগে, যা হওয়ার হয়ে গেছে। তুমি ভালো হয়ে বসে এটা দেখো দেখি, এই ধরো। বললাম, এত ছোট ছাতা, এতে রোদ জল ঝাপটা আটকাবে তো? ভাই কনফিডেন্ট, কেন নয়, খুলে দেখো, ফোল্ডিং। পুরোটা খুললে তোমার এই ছাতার মতোই লম্বা, উপরন্তু হালকা মজবুত, খোলা গোটানো দুই সোজা। এই দেখো, এটা তোমার জন্যই কিনেছি। বুঝলাম ছাতা নামক প্রয়োজনীয় বস্তুটির নব্য সংস্করণ মন্দ নয়। 1973-74 নাগাদ পড়শি দেশে তৈরি স্টেনলেস স্টিলের সরু দুটো পাইপ, 10 জোড়া ছোট ছোট স্টিকের সমন্বয়ে 100% নাইলনের ফাইন কালো সুতোর কাপড়ের বাঁশের বাটের মতো বাঁকা শক্ত প্লাস্টিকের বাঁটের ছাতাটা আজও আমার জিম্মায়, পরম যত্নে সতর্ক ব্যবহারে। শক্তিরঞ্জন ভৌমিক, মহার সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। পূর্ব ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্যর লেখা কান্দি, মুর্শিদাবাদ থেকে এসেছে আমাদের কাছে। সে অনেক দিন আগের কথা। সবেমাত্র বছর দুয়েক হলো প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। আমার স্কুল দূর না হলেও 8 ঘন্টার বাস রাস্তা। বাস থেকে নেমে গ্রামের ভিতর দিয়ে 12-15 মিনিট হাঁটা পথ। স্কুল যাতায়াত প্রতিদিন। রাস্তার ধারে বারান্দায় একটি কাঠের চেয়ারে বসে থাকেন এক বৃদ্ধা। তিনি একদিন আমাকে ডেকে বললেন, ও ছোকরা, এধারে তুমি কোথা যাও? ওনাকে ঠাকুমা সম্বোধন করে সব বললাম। খুব খুশি হলেন। ওনার পুরনো দিনের কথাও বললেন। বাস থেকে নেমে প্রতিদিনই ওনার খোঁজ খবর নিয়ে হাঁটতে থাকি। একদিন বাস থেকে নামার মুহূর্তে বৃষ্টি নামে। ছুটে ঠাকুমার ওখানে উঠি, বৃষ্টি থামে না। তিনি একটা ছাতা দিয়ে বললেন, জানো তো দাদু ভাই, বর্ষার ছাতা আর শীতের ক্যাঁথা কখনো ভুলো না, আর এ কাউকে দিতে হয় না, সঙ্গে ছাতা রাখবে। বললাম, ঠাকুমা, আমি আজ পর্যন্ত ছাতা ঠিক মতো রাখতে পারলাম না। কেন? কোথায় রাখি ভুলে যাই, না হয় বাসেই হারিয়ে ফেলি। এ তো খুব চিন্তার কথা ভাই, আজকালকার ছেলে তোমরা কিছু বুঝতে পারি না। এই দেখো না, এক্ষুনি আসবে এক দিদিমণি, পাশে স্কুলে পড়ায়, চেনো না? না ঠাকুমা। আর দেরি না করে হনহন করে স্কুলের দিকে হাঁটতে থাকে। ফেরার সময় তার ছাতাটা দিয়ে আসি। বেশ কয়েকদিন পর আবার সেই একই ঘটনা। তিনি রুষ্ট হয়ে বললেন, একটু দাঁড়াও, তোমার ছাতার ব্যবস্থা আমি করে দিচ্ছি। অপরিচিত দিদিমণি আসার মুহূর্তে তিনি বললেন, ও দিদি, একটু শোনো তো, তোমার তো বড় ছাতা, আমার দাদু ভাইকে সঙ্গে করে নিয়ে যাও দেখি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন,
আপনি তো গ্রামের ভিতরের স্কুলের মাস্টার না? হ্যাঁ, বলে ইতস্তত বলতে থাকে। আর বৃষ্টি থেমে গেছে। আমার কথায় বাধা দিয়ে ঠাকুমা বললেন, না না ভাই, একসঙ্গে যাও, কোনো অসুবিধে হবে না। দিদিমণির সঙ্গে যেতে যেতে অনেক কথা হলো, নামও জানতে পারলাম, কবিতা। বেশ কিছুদিন পর জিনিসটা ঠিক উল্টো হয়ে গেল। সেদিন টিপটিপ বৃষ্টি, কিন্তু ছাতা আনেননি দিদিমণি। যথারীতি ঠাকুমার কাছে বসে আছেন, তিনিই বসিয়ে রেখেছেন। আমাকে ছাতা মাথায় দেখে কেমন যেন অবাক হলেন। বললেন, ভাই, তোমার তো অনেক পরিবর্তন। কেন জিজ্ঞেস করায় তিনি ছাতা আনার কথা বললেন। সেই সঙ্গে বললেন, তুমি ভাই কবিতার ছাতায় প্রায় দিন যাচ্ছ, আজ কবিতাকে সঙ্গে নিয়ে যাও। কবিতা ইতস্তত করে। সেটা দেখে তিনি বললেন, কি যে ছেলে মেয়ে তোমরা আজকাল, বুঝি না বাবা। যাও, দাদা ভাই তোমাকে স্কুলে পৌঁছে দেবে। আর শোনো, তোমরা কি একই ছাতার তলায় থাকতে পারবে না? কোনো কথা নেই, হাঁটা দিই দুজনেই। কথাটা আমি দিদিমণিকে বললাম। ঠাকুমা কি বলতে চাইলেন জানেন তো? কিরকম? আমাদের একই ছাতার তলায় থাকার কথা বললেন। মানে? আমি তো ঘাবড়ে গেলাম। বললাম, পুরনো দিনের মানুষ ঠাকুমা, ওরা তো অত শত বোঝেন না, আমাদের উদ্দেশ্যে বললেন কথাটা। কবিতা আর কিছু বলেনি। আমাদের না জানিয়ে ঠাকুমা কবে যে আমাদের দুজনের বাড়িতে যোগাযোগ করেছেন জানি না। বিয়ের প্রস্তাবিত তারিখও ঠিক করেছেন। হঠাৎ আমাদের ডেকে একদিন বললেন, তোমরা দুজনে আগামীকাল আমার বাড়িতে ভাত খেয়ে স্কুলে যাবে। আমি তো অবাক। বললাম, কেন ঠাকুমা, এসব কি? হাসতে হাসতে বললেন, আমার নাতিদের আমি কি কিছু করতে পারবো না? যথারীতি আমাদের বিয়ে হয়ে গেল। কবিতার সঙ্গে ঘর সংসার করছি, কিন্তু বড় কষ্ট হয় ঠাকুমার কথা মনে পড়লে। তিনি যে আমাদের কি ভালোবাসতেন আমরাই হয়তো জানতাম না। সব থেকে মনে পড়ে বিয়ের দিন ঠাকুমার এলোকেশী নৃত্য। আজ ৩০ বছর ধরে সেই ছাতা আছে আমাদের মাথায়। শান্তির বর্ষণও ঝরে চলেছে সেই থেকে, আর সেই মাথার ছাতা আজও আমার দেওয়ালে ঝুলছে অক্ষত অবস্থায়। লিখেছেন ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, কান্দি, মুর্শিদাবাদ থেকে। সত্যি গল্পের মতো। একটা কথাই বলতে ইচ্ছে করছে আপনার লেখা পড়ার পর। ডাকযোগে আসা শৈবাল দাসের লেখা, কেষ্টপুর, কলকাতা ১০১ আপনার ঠিকানা। মাথার উপর প্রধান দুটো ছাতা। আমার মা ও বাবা কয়েক বছর গত হয়েছেন, কিন্তু তাদের দেওয়া একখানা নামী কোম্পানির ছাতা সেদিন আমার সঙ্গে এমন নিদারুণ বেইমানি করবে ভাবতেও পারিনি। আমার এক জন্মদিনে তারা বলল, কি নিবি? আমার অটোমেটিক চয়েস, তখনকার সময় সদ্য বাজারে আসা অটোমেটিক ফোল্ডিং ছাতা। বাজার, শপিং, কোলে বাচ্চা, একটা হাত আটকানো, ব্যস্ত, তাতে কি? সুইচ টেপা ওরকম ছাতা হাতে থাকলে কেল্লা ফতে। বুড়ো আঙুল দিয়ে টিপলেই হালকা একটা খটাং, তারপরই ফটাং শব্দে হাওয়া কেটে মাথার ওপর কি সুন্দর ঢাকনা মেলে ধরে। আহা আহা! মাঝে দীর্ঘদিন ছাতাখানি ব্যবহার না হওয়ায় দরজার পিছনে একাকী ঝুলছিল। ছাতার গায়ে ছত্রাক পরে সাদা সাদা হয়, আমি মুছে যত্নে রাখি। তখন হাতে আরও কয়েকটা কেতাদুরস্ত ছাতা এসে গেছে। মায়ের স্মৃতি বিজড়িত ছাতাটা বেশি ব্যবহার করতে আমার কষ্ট হয়, পাছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেবার আষাঢ়স্য পঞ্চম দিবস, আকাশে ঘন মেঘের গুরুগুরু সঙ্গীত আর টিপটিপ কনসার্ট। বউ বলল, এই ছাতাটা নিয়েই বেরো, ব্যবহার না করে করে এবারে এটা নষ্ট হবে। না, সারাদিন বৃষ্টিটা সেরকম এলোই না, ছাতাটাও লাগেনি। ফেরার সময় সন্ধ্যের মুখে বৃষ্টিটা বেশ বাড়ল। ততক্ষণে আমি শ্রীভূমি বাসস্ট্যান্ডে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই কড়াত কড়াত আর ঝমঝম। আমিও বাসে উঠে গেছি। বাসে বেশ ভিড়, অনেকের হাতেই ভেজা ছাতা। কেষ্টপুর নামবো, আমারটা বার করে হাতে তৈরি রাখলাম। বাইরে তখন দামাল বৃষ্টি কামাল করছে। নামার সময় বেশ চাপ। বাসটা দাঁড়িয়েছে
একেবারে বাস স্ট্যান্ডের কোল ঘেঁষে। সামনে জমা জল। কেষ্টপুর বাস স্ট্যান্ড, তখন অনেক জনতার আশ্রয়। বীর দর্পে ছাতাটা হাতে বাগিয়ে বাসের পাদানিতে দাঁড়িয়ে সুইচে দিলাম চাপ। ফটাং! ওমা, এ কি? হাতে হ্যান্ডেল, আর ছাতার ওপরের কাপড় অংশ ফটাং করে মিসাইলের মতো উড়ে গিয়ে স্ট্যান্ডের লোকেদের পায়ের তলায় গুটিসুটি মেরে গিয়ে তো শুয়ে পড়ল। সবাই চমকে গেছে। এটা কি বস্তু রে বাপ! বাসে তখন কন্ডাক্টরের চাপ, মুখে ফিচেল হাসি। আরে নামুন নামুন, আপনার সঙ্গী তো অনেক আগেই নেমে গেছে। হায়, তখনও কি জানতাম আরো কিছু খেল বাকি আছে। মুহূর্তে কাকবেজা হয়ে জনতার পায়ের সামনে নতজানু হয়ে যেই না ছাতার ওপরের অংশে হাত দিয়েছি, এবারে ফটাং করে সে খুলে গেল। আচমকা তার ঝাপটায় যেন গালে চড় খেলাম। মা যেন আড়াল থেকে শাসন করে বলছে, দেখলি তো জিনিস ফেলে রাখলে কিরকম নষ্ট হয়, বুঝলি? বাস স্ট্যান্ডে তখন সব চাপা হাসি, আর আমার মনে মাপা কান্না। শৈলেন দাস, কেষ্টপুর, কলকাতা 101 থেকে লিখেছেন। একেবারে শেষ প্রান্তে আমরা অনুষ্ঠানের শেষ করব স্বপন কুমার দাসের লেখা দিয়ে। মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে এসেছে। তখন দেশ ভাগ হয়ে যাচ্ছে। ঢাকা জেলার বিক্রমপুর পরগনার নাগরভাগ গ্রাম থেকে আমার বয়স্ক ঠাকুরদা রসিকলাল তার স্ত্রী রাধালক্ষ্মীকে চিরদিনের মতো বিদায় জানাচ্ছেন। সঙ্গে আমার বাবা, মা ও ভাই বোনেরা। আমরা এপার বাংলায় চলে আসছি। ঠাকুরদা তার শেষ দিনগুলো ওপারে একাই থাকবেন। ঠাকুরদা একখানা তার ব্যবহার করা ছাতা ঠাকুমাকে দিয়ে বললেন, হক্কল সংসারেই মাথার ওপর একখান ছাতা থাকে। নিজের বুকে হাত দিয়ে বললেন, হেই জাতি খান তো আজ হারাইলা, এই বাঁশের ছাতা খান ঘরে রাইখো, এইটারে দেখলে হামানি মনে পড়বে। ঠাকুরদা চোখের জল লুকোতে পিছন ফিরে হাঁটা দিলেন। বরদা ঠাকুমার হাত থেকে ছাতাটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে হাঁটতে লাগলেন। বাবার রেলে চাকরি। রেল কোয়ার্টার্সের দেওয়ালে ছাতাটা ঝুলিয়ে রাখা হলো। আমরা মনে করতাম এটা ঠাকুরদার প্রতিভু। ঠাকুমাকে ওটার দিকে তাকিয়ে গোপনে চোখের জল ফেলতে দেখেছি। একদিন খবর এলো দাদু আর নেই। সেই শোক সহ্য করতে না পেরে ঠাকুমাও আমাদের ছেড়ে চলে গেলেন। এরপর আমরা নিজেদের বাড়ি বানিয়ে চলে এলাম। সেখানেও একটা দেওয়ালে ছাতাটা রাখা হলো। মনে হলো, আচ্ছা দাদু মানে ছাতাটা তো ভীষণ একা। পরের দিন একটা লেডিজ ছাতা কিনে ওটার পাশে ঝুলিয়েছিলাম। দেখতে দেখতে একদিন আমি সংসারের ছাতা হয়ে পরিবারকে ছায়া দিচ্ছি। আমাদের বাড়ির জীর্ণ দেওয়ালে ততোধিক জীর্ণ পুরাতন দুটি ছাতা পাশাপাশি, ঠিক যেন রসিকলাল ও তার প্রিয়তমা রাধালক্ষ্মী রূপে আজও পাশাপাশি অবস্থান করছে। লিখেছেন স্বপন কুমার দাস, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে। আপনার লেখা একটা ছবি নয়, যেন একটা গল্প, একটা উপন্যাসের প্রেক্ষাপটে আমাদের ফেলে দিল। অনেক কথা, অনেক অনুভব হুমড়ে খেয়ে পড়ল আপনার এই লেখাটা পড়ে। আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।